তাদের নামে একটা পয়সাও তাদের রাখেনি। অথচ আমার ফ্রেন্ড তার যাকে কত ভালোবাসতো, কত ভরসা করত, আর সেই যাই তাকে এত বাজেভাবে ঠকালো। বলেই ডালিয়া বেগম আর চোখে তাকায় শারমিন বেগমের দিকে। টয়া ভ্রু কুঁচকে তাকিয়ে তার মার কথা বোঝার চেষ্টা করছে। হুট করে তার মা এমন কথা বলছে কেন ভেবে পাচ্ছে না। শারমিন বেগম ডালিয়া বেগমের কথা শুনে বেশ খারাপ লাগে। তিনি দুঃখ প্রকাশ করে বলে ওঠে, মানুষ এত খারাপ কি করে হয়? এত ভালোবাসার পর ও এভাবে ঠকালো। আহারে, আমার মেয়েটার জন্য খারাপ লাগছে। ডালিয়া বেগম শারমিন বেগমের কথা শুনে মনে মনে শয়তানি হাসি হাসে। ভাবে শারমিন বেগম তাহলে তার টোপটা গিলেছে। সে শারমিন বেগমের দিকে তাকিয়ে এবার শারমিন বেগমের ব্রেন ওয়াশ করতে বলে ওঠে, হ্যাঁ তাই তো, আমারও বড্ড খারাপ লাগছে। তুমিও কিন্তু আমার ফ্রেন্ডদের মতো করো না। আমার ফ্রেন্ড কিন্তু তার যাকে এভাবেই ভালোবাসতো, ভরসা করত। তার ফল দেখলে তো কি হলো। আর তুমিও তো কম যাও না, সব কিছু জায়ের ছেলে মেয়েদের বিলিয়ে বসে থাকো। এমনকি বাড়িটা যে করছো সেই বাড়িটার নাম অবধি দিয়ে রেখেছো তোমার জালের মেয়ের নামে। নিজের ছেলে মেয়ের নামেও তো দিতে পারতে নাকি? বলা তো যায় না কখন তোমার সেজোজা তোমাকে কালনাগিনীর মতো ছুবল দিয়ে বসে। সম্পত্তির লোভে না, আমার বান্ধবীর জায়ের মতো বেইমানি করে। বলেই থামে ডালিয়া বেগম। টয়া পাশ থেকে এতক্ষণে বুঝতে পারে তার মায়ের চাল। সে বাঁকা হাসে। ডালিয়া বেগম শারমিন বেগমের দিকে তাকায়। শারমিন বেগম প্রিয়ন্তী বেগমের দিকে অবাক চোখে তাকিয়ে আছে, হয়তো কিছুটা ভাবছে। তা দেখে ডালিয়া বেগম বুঝে যায় তার টোপ কাজে লেগেছে। সে বাঁকা হেসে মনে মনে বলে ওঠে, আস্তে আস্তে তোমার ব্রেন আমি এভাবেই ওয়াশ করব বুবু, যে তুমি নিজেই এই খানবাড়ির সব কিছু আলাদা করে দিবে। খানবাড়ির লোককে আলাদা করতে হলে তুমিই হলে আমার একমাত্র হাতিয়ার। বলেই হাসে ডালিয়া বেগম। তবে তার সব প্ল্যানে পানি ঢেলে শারমিন বেগম হুট করে হালকা হেসে বলে ওঠে, সেটা কখনোই হবার নয়। আমি আমার যাদের চিনি, ওদের আমি নিজে যা ভাবি না, আমার মায়ের পেটের বোন ভাবি, আমার সন্তান ভাবি, বুঝলি? তারা কখনো এসব করবে না। আর তাছাড়া বাড়ির ব্যাপারে বলছিস, সেখানে শুধু অর্ণে বাবার একার টাকা নেই, তার 4 ভাইয়ের সমান টাকা রয়েছে। তারা তাদের বাড়িটার কার নাম দেবে না দেবে তাদের ব্যাপার, আমাদের নয়। তারা হচ্ছে তাদের 4 ভাইয়ের নয়নের মণি, তাদের আদরের দুলালি। তাদের মা শুনিস না, ওরা বলে তাদের মায়ের পূর্ণজন্ম হয়েছে তাদের কাছে, তাই তো তারা বাড়ির নাম রেখেছে তারাকুঞ্জ। আর এ নিয়ে কখনো আমাদের কিংবা আমাদের ছেলে মেয়েদের মাঝে কোনোদিন কথা কাটাকাটি হয়নি। তারা সকলেই খুশি এতে। আর রইল বাকি সম্পত্তির কথা, আমার ভাইদের, আমার জায়েদের কোনো সম্পত্তির লোভ নেই, বুঝলি? আর থাকবেই বা কেন? কারণ 4 ভাইয়ের সম্পত্তি থেকে সবার নামে উইল করা আছে। তবুও যদি বলিস তারা আমাদের কাছ থেকে সব কেড়ে নেবে নেক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলে থাকতে আমার কোনো ভয় নেই, কারণ আমার ছেলের যা আছে সেটা দিয়ে আমার সারা জীবন শুয়ে বসে চলে যাবে। তবে আমি জানি এসব কিছু কখনোই হবে না, আর আমি এসব কিছুই কখনোই ভাবিও না। তাই অযথা তুই ভাবিসও না। আমাদের সংসার আমাদেরকেই বুঝতে দে, তার মাঝে তুই না ঢুকলেই আমি খুশি হব। আশা করি বুঝতে পেরেছিস আমার কথা। একটানে কথাগুলো বলে থামে শারমিন বেগম। ডালিয়া বেগম শারমিন বেগমের কথা শুনে ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। নিজের প্ল্যান এভাবে ভেস্তে যাবে সেটা তিনি ভাবেননি কখনো। টয়াও রাগে ফুঁসছে। ডালিয়া বেগম নিজেকে সামলে জোরপূর্বক হাসে। কথাগুলো এড়াতে পরিস্থিতি সামলে তিনি হেসে বলে ওঠে, আচ্ছা বাদ দাও এসব, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম তোমাকে। ডালিয়া বেগমের কথায় শারমিন বেগম হেসে বলে ওঠে। বল। ডালিয়া বেগম শারমিন বেগমের সম্মতি পেয়ে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, না মানে বলছিলাম কি বুবু, আমাদের তুর্যের তো বেশ বয়স হলো, বিয়ে টিয়ে করাবে না নাকি? ডালিয়া বেগমের কথায় শারমিন বেগম হেসে বলে, ও মা, এটা আবার কি কথা? ছেলেকে বিয়ে কেন করাবো না? অবশ্যই করাবো। শারমিন বেগমের কথায় আরও সুযোগ পায় ডালিয়া বেগম। তিনি এবার হেসে বলে ওঠে, হ্যাঁ সেটাই তো। আর আমার টয়ারটাও তো অনেকটা বড় হয়ে গেছে, তুর্যের সাথে পারফেক্ট মানাবে তাকে, তাই না বলো? ডালিয়া বেগমের কথায় শারমিন বেগম ভ্রু কুঁচকে তাকায়।
টয়া মনে মনে বেশ খুশি হয়। শারমিন বেগম কপালে 3 ভাঁজ ফেলে বলে ওঠে। মানে? শারমিন বেগমের কথায় ডালিয়া বেগম বিনা সংকটে বলে ওঠে। আরে টয়া আর তুর্যের কথা বলছি বুবু। পাত্রী যখন ঘরেই আছে তাহলে আর বাইরে খুঁজে লাভ কি? টয়ার সাথে তুর্যকে কি সুন্দর মানায়, মাশাআল্লাহ। আমি বলছিলাম কি, তুর্যের সাথে না হয় আমার মেয়ে টয়ার বিয়েটা দিয়ে দেওয়া যাক, কি বলো? বলেই থামে ডালিয়া বেগম। শারমিন বেগম অবাক চোখে ঘুরে তাকায় টয়ার দিকে। শারমিন বেগমকে তাকাতে দেখে টয়া লাজুক হেসে মাথা নামিয়ে ফেলে। শারমিন বেগম টয়াকে পা থেকে মাথা অবধি পরখ করে। টয়া খোলামেলা পোশাকে। কিছু সময় টয়ার দিকে তাকিয়ে থাকেন তিনি। কখনোই টয়াকে নিজের বৌমা হিসাবে দেখেননি, মেয়ের মতোই দেখেছে। আর তার উপর টয়াকে তো তিনি জীবনেও নিজের ছেলের বউ করবেন না, কারণ টয়াকে তার বৌমা হিসাবে একদমই পছন্দ নয়। শারমিন বেগম থমথমে মেজাজে ডালিয়া বেগমের দিকে তাকায়। ডালিয়া বেগম খুশিতে গদগদ হয়ে আছে। শারমিন বেগম তা দেখে থমথমে মেজাজে বলে ওঠে। এই কথা আমার সামনে বলছিস ভালো কথা, কিন্তু তুর্যের সামনে বলিস না। এটা যদি ওর কানে যায় তাহলে সব ধ্বংস করে ফেলবে ও। হাসি মিলিয়ে যায় ডালিয়া বেগম ও টয়াকে কখনো আমি আমার বৌমা হিসেবে দেখিনি, মেয়ে হিসেবে দেখেছি। আর সব থেকে বড় কথা, আমার তুর্যের বিয়ে আমি আগে থেকেই ঠিক করে রেখেছি তারার সাথে। তুর্যও তার কাছে আর কাউকে বিয়ে করবে না, এটা আমরা বাড়ির সব বড়রা জানি। তাই এই বিষয় নিয়ে কখনো আর কথা না বললেই আমি খুশি হব। বলেই শারমিন বেগম আর সেখানে এক মুহূর্ত না থেকে বর্ষা থেকে উঠে ধূপধাপ পায়ে চলে যায়। শারমিন বেগম যেতেই টয়ার রাগে পা দিয়ে ফ্লোরে লাথি মারে। ডালিয়া বেগম শারমিন বেগমের কথা শুনে রাগে ফুঁসছে। তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না যে তার প্ল্যান এভাবে মাটি হয়ে যেতে পারে। তিনি তো যে করেই হোক টয়াকে এ বাড়ির বউ বানাবে, তাতে যা ইচ্ছে সে করবে বলেই তিনি মনে মনে পণ করে নেয়। এর মাঝেই ছোটরা সকলে ক্লান্ত হয়ে ফিরে আসে। সকলে এসে ধপ করে সোফায় বসে পড়ে, তো কেউ কেউ নিচে। অনেক হাঁটাহাঁটির কারণে ক্লান্ত তারা, রীতিমতো হাঁপাচ্ছে তারা। সকলকে দেখে ডালিয়া বেগম ও টয়া নিজের রাগকে সামলে নেয়। এর মাঝেই তিথি তারাকে নিয়ে নিচে নামে। সিঁড়ি দিয়ে তাকে ধরে ধরে নিয়ে এসে সোফায় বসায় তনির পাশে। মেঘা বর্ষা থেকে উঠে সকলের উদ্দেশ্যে বলে ওঠে। দাঁড়াও, আমি সকলের জন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে আসছি। মেঘা বলেই সেখান থেকে চলে যায় রান্নাঘরে। প্রিয়ন্তী বেগম মেঘাকে দেখে বলে ওঠে। কি রে, কিছু লাগবে? তোমার কিচ্ছু করতে হবে না, শুধু বলো আমাকে ফল আর ফ্রুটস ফ্লেভারগুলো কোথায়। মেঘার কথায় প্রিয়ন্তী বেগম ফ্রিজের দিকে ইশারা করে বলে ওঠে। এই তো ফ্রিজেই সব। প্রিয়ন্তী বেগমের কথা শুনে মেঘা হালকা হেসে সেদিকে চলে যায়। এর মাঝে প্রিয়ন্তী বেগমের সব নাস্তা তৈরি। তিনি সব কিছু প্লেটে সুন্দর করে পরিবেশন করে দেয়। মেঘা সব কিছু ফ্রিজ থেকে বের করে জুস বানাতে শুরু করে। এক একজনের জন্য এক এক ফ্লেভার। প্রিয়ন্তী বেগম এসব দেখে মেঘাকে বলে ওঠে। আচ্ছা শোন, তুই যখন জুস বানাচ্ছিস তাহলে এগুলো সকলকে দিয়ে দিস। আমি গোসল করতে গেলাম। আচ্ছা তুমি যাও, আমি সার্ভ করছি। মেঘার কথায় হালকা হেসে প্রিয়ন্তী বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে চলে যায় রান্নাঘর থেকে। প্রিয়ন্তী বেগম যেতে মেঘা জুস বানাতে শুরু করে। প্রিয়ন্তী বেগম কি ভেবে সিঁড়ির কাছে থেমে গিয়ে পেছন ফিরে মেঘাকে ডেকে বলে ওঠে। এই মেঘ। প্রিয়ন্তীর ডাকে মেঘা সহ সকলেই তাকায় তার পানে। মেঘা হুম করে উত্তর দেয়। তা দেখে প্রিয়ন্তী বেগম বলে ওঠে। তারাকে কিন্তু স্ট্রবেরি ফ্লেভার জুসটা দিস না, ওর ওটাতে অ্যালার্জি, জানিস তো। ওকে লিচির জুসটা দিস। প্রিয়ন্তী বেগমের কথায় মেঘা জোরে জোরে বলে ওঠে। আমি জানি সেজমা, আমি ওর জন্য লিচুর জুসটাই করছি। মেঘার কথা শুনে প্রিয়ন্তী বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। সকলে ফের গল্পে মনোযোগ দেয়। এদিকে টয়ার কানে কথাগুলো আসতে তার ঠোঁটে বাঁকা হাসি ফোটে। টয়া বর্ষা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। মেঘা পাশ ফিরে তাকাতেই টয়াকে রান্নাঘরে দেখে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে। টয়া আপু, তুমি এখানে? ওই আর কি খিদে পেয়েছে, তাই ফ্রিজ থেকে কিছু খাবার নিতে এসেছিলাম। টয়ার কথায় মেঘা শুধু ওহ বলে, আর কিছু না বলে সে তার কাজে লেগে যায়। টয়া মেঘার দিকে আর চোখে তাকিয়ে ফ্রিজ খুলে এটা ওটা খোঁজার ভান করে।
মেঘা একবার টয়ার পানে তাকিয়ে প্রিয়ন্তী বেগমের তৈরি করা নাস্তাগুলোর দিকে তাকায়। এর মাঝে তার জুসগুলো বানানো শেষ হয়। সে সব জুসের গ্লাসে ঢেলে নাস্তার ট্রেটা আগে নিয়ে নেয় হাতে। টয়ার দিকে এক পলক তাকিয়ে সেটা নিয়ে বেরিয়ে পড়ে রান্নাঘর থেকে। মেঘা যেতেই টয়া তড়িঘড়ি করে ফ্রিজ থেকে স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে সকলের পানে একবার তাকিয়ে খুব সাবধানে জুসের গ্লাসটির কাছে যায়। তারার জন্য তৈরি করা জুসটাতে 1 চামচ স্ট্রবেরি ফ্লেভার ভালো করে মিশিয়ে দেয়। তাড়াতাড়ি সেইখান থেকে সরে আসে। ফ্রিজের কাছে গিয়ে ফ্লেভারটা রেখে আইসক্রিমের বাটি বের করে। এর মাঝেই মেঘা আবার আসে রান্নাঘরে। টয়ার পানে আর চোখে তাকায়। টয়া এমন ভাব নেয় যেন সে আইসক্রিম বের করছিল এত সময় ধরে। মেঘা জুসের ট্রেটা রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মেঘা বেরিয়ে যেতেই বাঁকা হেসে টয়া বলে ওঠে, খা তারা, খা, ভালো মতো খা, তারপর দেখবি আসল মজা। বলেই টয়া শয়তানি হাসি হাসে। মেঘা গিয়ে সকলের হাতে জুসের গ্লাস দেয়। তারাকে তার জন্য বানানো জুসের গ্লাসটা দেয়। তারা খুশি মনে গ্লাসটা হাতে নেয়। টয়া রান্নাঘর থেকে বের হয়ে সকলের সাথে অ্যাড হয়। সে আর চোখে তারার পানে তাকায়, কখন তারা জুসটা খাবে সেই অপেক্ষায়। এর মাঝে তারা সকলের সাথে কথা বলতে বলতে জুসের গ্লাসে চুমুক দেয়। তা দেখে টয়া বিশ্বজয়ের হাসি হাসে। এখন শুধু পালা আসল সময়ের অপেক্ষায়। তারা সকলের সাথে কথা বলতে বলতে এটা ওটা খেতে থাকে। জুসটা পুরোটা শেষ করে ট্রেতে রেখে দেয়। সকলে এটা ওটা খাচ্ছে। তারা সকলের মাঝে কথা বলতে বলতে হুট করে তার মনে হলো তার যেন শ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে। তারা কথা না বলে চুপ করে বসে থাকে। সে মনে করে হয়তো কথা বলার জন্য এমন হচ্ছে, কিন্তু কিছু সময় পার হওয়ার পরও যখন দেখলো শ্বাসকষ্টটা আরও বাড়ছে, তখন তারা গলায় হাত দিয়ে ডলে কিছুটা হাঁসফাঁস করতে থাকে। টয়া তারার পানে তাকায়। তারাকে কিছুটা হাঁসফাঁস করতে দেখে টয়া হেসে মনে মনে বলে ওঠে, কাজ হয়ে গেছে, দ্য গেম ইজ স্টার্টেড। বলেই বাঁকা হাসে। এবার তারার বেগতিক অবস্থা। সে এবার গলায় ডলতে ডলতে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। হুট করে তিথি পাশ ফিরে তারাকে এই অবস্থায় দেখে তারা বলে চিল্লিয়ে ওঠে। সকলে তারার পানে তাকায়। তারার নিঃশ্বাস যেন নিতে পারছে না। সে মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সকলে ছুটে আসে তার কাছে। মেঘা, লাবণ্য একে একে সকলে তাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। নেহা তারার কাছে এসে তার গলার নিচে হাত রেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে তোমার তারা? কোথাও কষ্ট হচ্ছে? নেহার কথায় তারা আরও হাঁসফাঁস করছে। এবার তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। মেঘা, লাবণ্য, আকাশ এদের হাত পা তো ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। তিথির কান্না করে দেওয়ার উপায় তারাকে এভাবে দেখে। তিথি তারার গাল চাপড়ে জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে তার। টয়া আর ডালিয়া বেগম এসব দেখে বেশ মজা নিচ্ছে। জয়ার এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে বাহিরে চলে যায় তুর্যের কাছে। তুর্য বাড়ির বাইরে গেটের কাছে কাজ করছিল। সাথে আছে তাজ। জয় তুর্যদের দেখে দৌড়ে সেদিকে এসে তুর্য বলে ডেকে ওঠে। তাজ, তুর্য দুইজনেই পেছন ফিরে তাকায়। তুর্য কিছু জিজ্ঞেস করার আগেই জয় হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, তাড়াতাড়ি বাসায় চল, তারার অবস্থা খুব খারাপ, ও শ্বাস নিতে পারছে না। জয়ের কথা শুনে ধক করে ওঠে তুর্যের বুক, সাথে তাজেরও। তুর্য আর এক মুহূর্তও দাঁড়ায় না। সে কোনো কিছু না বলেই ছুট লাগায়। তার পেছন পেছন তাজ ও জয়। তুর্য ঝড়ের গতিতে ছুটে বাসার ভেতরে ঢোকে। সকলে তারাকে ঘিরে রেখেছে। তুর্য দৌড়ে গিয়ে সকলকে সরিয়ে তারার কাছে যায়। তারার চোখ মুখ লাল হয়ে গেছে, কেমন চোখ দিয়ে পানি পড়ছে। তারার এই অবস্থা দেখে যেন তুর্যের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার জয় পেছনে পেছনে ছুটে আসে। তুর্য তারার দুগালে হাত রেখে হন্তদন্ত হয়ে বলে ওঠে, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? তুর্যের কথায় তারা কিছু বলতে পারে না, শুধু কেমন হাঁসফাঁস করছে, বুকে হাত দিয়ে খালি ডলছে। তুর্য তা দেখে ফের বলে ওঠে, কি হয়েছে বল? বুকে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছিস না, নাকি অন্য কিছু? তুর্যের কথা শুনে তারা কিছু বলতে চায় কিন্তু পারে না। এদিকে তারার অবস্থা এতটাই খারাপ হচ্ছে বলার বাহিরে। তাজ সেটা দেখে তড়িঘড়ি করে বলে ওঠে, ভাইয়া, এখন জিজ্ঞেস করার সময় নয়, বোনকে তাড়াতাড়ি গ্যাস দিতে হবে,
মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না। তাজের কথা শুনে তুর্য একবার তাজের পানে তাকিয়ে তারার পানে তাকায়। টয়া তুর্যকে তারার কাছে আসতে দেখে রাগে কটমট করছে। তুর্য আর এক মুহূর্ত দেরি না করে তারাকে 5 কোলে নিয়ে হাঁটা দেয় রুমের দিকে। সকলে তার পেছনে পেছনে যেতে থাকে। বাড়ির বড়রা ছাদে আছে বিধায় এখনো কেউ কিছু জানতে পারেনি। আর প্রিয়ন্তী বেগম তিনি তো গেছেন গোসল করতে, তাই বড়রা এখনো কিছু জানে না। তুর্য তারাকে নিয়ে চলে যেতে টয়ার আগে ফ্লোরে আগের ন্যায় লাথি মেরে সেখান থেকে হন হন করে চলে যায়। ডালিয়া বেগমের যাওয়ার পানে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। তুর্য তারাকে জাহানারা বেগমের রুমেই নিয়ে আসে, তাকে বিছানায় শুয়ে দেয়। তারা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চোখ দিয়ে তার অর্ঝর ধারায় পানি পড়ছে। তুর্য তাজকে ডেকে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, তাজ, দেখ দাদিমার আলমারিতে অক্সিজেন ও গ্যাস মাস্ক রয়েছে, সেটা তাড়াতাড়ি আমায় দে। তুর্যের কথায় এক মুহূর্ত দেরি না করে তার ছুটে আলমারির কাছে গিয়ে তার থেকে তুর্যের বলা জিনিসগুলো বের করে তুর্যের হাতে দেয়। তুর্য তাপে তড়িঘড়ি করে মাস্কটা তারার মুখে পরিয়ে দিয়ে গ্যাসটা অন করে দেয়। তিথি অন্য পাশ দিয়ে উঠে তারার হাত ডলতে থাকে, আর তারার পায়ের কাছে মেঘা আর নেহা বসে পা ডলতে থাকে। তুর্য তারার হাত ধরে আছে, তারা এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। তুর্য তারার পানে তাকায়, তারার শরীরে ওড়না পেঁচানো, একে তো শ্বাসকষ্ট, তার উপর গরম। তুর্য কি ভেবে পেছন ফিরে তাহাসানদের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে ওঠে, তোরা একটু বাইরে যা তো। তুর্যের কথায় কেউ কথা বাড়ায় না, সকলে চলে যায়। শুধু মেয়েরা থেকে যায় আর তাজ থেকে যায়। সকলে যেতেই তুর্য তারার শরীর থেকে ওড়নাটা খুলে বালিশের পাশে রেখে বুকে মালিশ করতে থাকে। তাজ গিয়ে রুমের সব জানালা, পর্দা, ব্যালকনির থাই গ্লাস সহ সব কিছু খুলে দেয় যাতে রুমে হালকা হাওয়াটা আসে। আস্তে আস্তে তারা কিছুটা শান্ত হতে থাকে, কিছুটা হলেও সে শ্বাস নিতে পারে। তুর্যের চোখ যায় তারার শরীরের দিকে, সে খেয়াল করে তারার শরীরে কেমন লাল লাল ছোপ ছোপ হয়ে আছে, যেন জায়গায় জায়গায় রক্ত জমে গেছে। তুর্য ব্যস্ত হাতে তারার হাত উঠিয়ে খেয়াল করে, হাতেও তাই। তুর্য তারার গলা, মুখ সবটা দেখে পুরো জায়গায় অবস্থা। তুর্য অবাক হয়ে মেঘাতের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, তারার শরীরে এসব কি? দেখে তো মনে হচ্ছে অ্যালার্জি। ও কি কোনো কিছু খেয়েছে এই অবধি? তুর্যের কথা শুনে মেঘা সহ সকলে তারার পানে তাকায়। পাশ থেকে লাবণ্য বলে ওঠে, না ভাইয়া, তারা তো জুস ছাড়া এখন অবধি কিছু খেলো না। লাবণ্যর কথায় তুর্য কপালে 3 ভাঁজ ফেলে কিছু সময় চুপ থেকে ফের কর্কশ কণ্ঠে বলে ওঠে, কিসের জুস খেয়েছিল? ওকে তো আমি লিচু জুস দিয়েছিলাম, কারণ আমি জানি ওর অ্যালার্জির প্রবলেম স্ট্রবেরিতে, তাই আমি সেটা দেইনি। এমনকি সেজমাও আমাকে মনে করে দিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে আমি ওকে লিচুর জুস ছাড়া আর কোনো কিছুই দেইনি। আর না, ও জুস খাবার পর কোনো কিছু খেয়েছে, তার আগেই তো ওর শ্বাসকষ্ট উঠে গেল। তুর্য ভ্রু কুচকে তাকায় তারার পানে। তারা এখন পুরোপুরি শান্ত। তুর্য হাত বাড়িয়ে তারার গলা, গাল, হাত এসব ভালো করে দেখতে থাকে। এগুলো দেখে মনে হচ্ছে অ্যালার্জি, তবে তুর্য ভেবে পায় না অ্যালার্জির কোনো কিছু না খেলে অ্যালার্জি হয় কেমন করে, তার উপর এত বাজে ভাবে। তুর্য আর কথা না বাড়িয়ে তাজকে বলে ওঠে, তাজ, আমার রুমে গিয়ে দেখ, আমার লাগেজে একটা মেডিসিন বক্স আছে, সেটা নিয়ে আয়। তুর্যের কথায় তাজ মাথা নাড়িয়ে চলে যায় মেডিসিন বক্সটা আনতে। তুর্য সব সময় মেডিসিন বক্সটা ক্যারি করে, তার কারণ সে জানে তারার বেশ সমস্যা আছে, হুটহাট কোথাও ফার্মেসি পাওয়া যাবে না, তাই সে এসব ক্যারি করে। তুর্য মেঘার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এখান থেকে নিচে গিয়ে তোরা যে গ্লাসটাতে জুস খেয়েছে সেটা আমায় দিয়ে যাস মনে করে, আর ওটা যেন ধোয়া না থাকে। তুর্যের কথায় মেঘা মাথা নাড়িয়ে বলে। তারা এখন আস্তে আস্তে করে নিঃশ্বাস নিচ্ছে। তাজের মাঝে মেডিসিন বক্সটা নিয়ে এসে তুর্যের কাছে দেয়। তুর্য তা হাতে নিয়ে একটা ইঞ্জেকশন ও একটা মেডিসিন হাতে নেয়। মেডিসিনের শিশিটা টোকা দিয়ে ভেঙে তার থেকে মেডিসিনগুলো ইঞ্জেকশন সিরিজে ঢোকায়। কিছুটা বের করে তারার হাতে তুলো দিয়ে হালকা ঘষে তাতে পুশ করে।
দেওয়া শেষ করে সেটা তাজের হাতে দিয়ে দেয়। তারা ধীরে ধীরে চোখ বন্ধ করে নেয়। তুর্য এবার সকলের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বলে ওঠে, তোরা এখন যা, আমি দেখছি বাকিটা। তুর্যের কথায় সকলে মাথা নাড়িয়ে সায় জানায়। তুর্য তা দেখে ফের আগের ন্যায় বলে ওঠে, আর হ্যাঁ, বাড়ির কাউকে কিছু বলার দরকার নেই। তারাকে কেউ খুঁজলে বলবি ঘুমোচ্ছে। তুর্যের কথায় এবারও কেউ কিছু বলে না। সকলে বিছানা থেকে নেমে তারার পানে এক পলক তাকিয়ে চলে যায়। শুধু দাঁড়িয়ে আছে তাজ, বোনের মুখের পানে তাকিয়ে আছে। তুর্য তাজের পানে তাকিয়ে বলে ওঠে, তুই যা, ডেকোরেশনের দিকটা দেখ, আমি আছি এখানে চিন্তারই। তাজ তুর্যের কথা মাথা নাড়িয়ে সায় জানায়। তুর্যের পাশ দিয়ে এগিয়ে থামে তারার মাথার কাছে। তারার দিকে কিছুটা ঝুঁকে কপালে স্নেহের চুম্বকে দেয়। কিছু সময় বোনের পানে তাকিয়ে থাকে, তারপর সোজা হয়ে তুর্যকে বলে ওঠে, আমি আসছি। তাজের কথায় তুর্য শুধু ছোট করে বলে। তাজ আর কথা না বাড়িয়ে চলে যায়। তাজ যেতেই তুর্য বর্ষা থেকে উঠে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দেয়। ফের তারার কাছে এসে মেডিসিন বক্সগুলো গুছিয়ে রেখে দেয়। তারার দিকে ঝুঁকে তার মুখ থেকে মাস্কটা খুলে টেবিলে রেখে দিয়ে তারার মাথার পাশে বসে এসে চোখ বুলায় পুরো শরীরে অ্যালার্জি উঠে ভরে গেছে। তুর্য এসব দেখে খুব ভালো করেই বুঝতে পারে এখানে কোনো গন্ডগোল আছে। তুর্য তারার পানে তাকিয়ে রাগে কটমট করে বলে ওঠে, যার জন্য তোর এই অবস্থা, তার যে কি হবে সে কল্পনা করতে পারবে না। তুর্যের প্রাণ ভ্রমরায় হাত দিয়ে সে খুব বড় ভুল করেছে। এর ভুলের শাস্তি তাকে পেতে হবে বলেই তুর্য হিংস্র হয়ে ওঠে। কেটে গেছে আরও একটি দিন। কাল তানিয়া বেগম ও তৌহিদ খানের রিসেপশন। আজ রাত পেরোলেই কাল রিসেপশন। তার পরের দিন সকলে চলে যাবে ঢাকায়। এর মাঝে তাদের আর ভালো করে ঘোরাঘুরি হয়ে ওঠেনি। যেহেতু তারা অসুস্থ, তাই কারো আর ইচ্ছে করেনি তাকে রেখে কোথাও যেতে। সকলে বাড়িতেই থেকেছে। আর তুর্যও তেমন তারাকে ছেড়ে কাজে যায় না। গেলেও তারাকে সাথে করে তারপর নিয়ে যায়। যতটা পারে তারাকে তারা আশেপাশে রাখার চেষ্টা করে। তুর্যও জেনে গেছে এটা কার কাজ। সে চেয়েছিল টয়াকে এর কঠিন শাস্তি দিতে, তবে তাকে তাজ আর তাহাসান মিলে থামায়। তার কারণ কাল রিসেপশন, আর এর মাঝে কোনো ঝামেলা হোক কেউ চায় না। এখন ঝামেলা করলে দেখা যাবে রিসেপশনটার আনন্দই ভেস্তে যাবে। তাই সকলে আটকায় তাকে। তুর্য আর এই নিয়ে উৎপাত করে না। যা করবে রিসেপশনের পরে করবে। ঢাকায় গিয়ে এর প্রতিশোধ তুলবে সে। তাই আপাতত সে চুপচাপ রয়েছে। সেও চায় না তৌহিদ খানের রিসেপশনে কোনো ঝামেলা হোক, তাই সবটা মুখ বুঝে সহ্য করে আছে। রাত 12টা। সকলে খাবার খেয়ে ঘুমিয়ে আছে। পুরো জাহানারা মঞ্জিল এখন ঘুমন্ত। পুরোটা জুড়ে কেবলমাত্র নিস্তব্ধ। কাল রিসেপশন বিধায় সকলে আগে ভাগেই শুয়ে পড়েছে, কারণ সকাল সকাল উঠতে হবে তাদের। তারা নিজেও ঘুমাতে ব্যস্ত এখন। তারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার ঘরে প্রবেশ করে তুর্য। বিছানার কাছে চোখ যেতেই দেখতে পায় তার বাবুই পাখি ঘুমিয়ে আছে। তুর্য ধীরে ধীরে এগিয়ে যায় তারার কাছে। বিছানার পাশে দাঁড়িয়ে তারার পাশে বসে পড়ে। হালকা হলুদের আলোয় তারার ঘুমন্ত মুখটা যেন আবছা কোনো শিল্পীর আঁকা ছবি। চোখ দুটো গভীর ঘুমে বন্ধ। পাতলা চোখের পাতাগুলো মাঝে মাঝে হালকা কাঁপছে। নিঃশ্বাসের প্রতিটা ওঠানামায় নাকের পাশের হালকা রেখাগুলো খেলছে। তুর্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তারার পানে। কি শান্ত, কি নিষ্পাপ একটা মুখ। সারাদিনের শত কষ্ট, শত অস্থিরতার ভিড়ে এই মেয়েটাকে একটিবার দেখলে যেন সব কিছু দূর হয়ে যায়। তুর্য হাত বাড়িয়ে আলতো হাতে তারার গালে হাত রাখে। বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে থাকে ঠোঁটে তার এক চিলতে হাসি। তারার তুর্যের স্পর্শে কিছুটা নড়ে চড়ে ওঠে, আবার শান্ত হয়ে যায়। তা দেখে হালকা শব্দ করে হাসে তুর্য। তুর্য তারার দিকে কিছুটা ঝুঁকে তার কপালে উষ্ণ ঠোঁটে স্পর্শ করে। ঘুমের মাঝেই কেঁপে ওঠে তারা কিছুটা। তুর্য কপালে চুমু দিয়ে থেমে থাকে না, পুরো মুখে টুকরো টুকরো চুমু দিতে শুরু করে। এতে তারার ঘুম ছুটে যায়। সে চোখ বন্ধ করা অবস্থাতেই বুঝতে পারে এটা কে হতে পারে। তারা ধীরে সুস্থে চোখ খুলে তাকায়। তুর্য এখনো তাকে চুমুতে ভরিয়ে রেখেছে।
তারা দেখে ধীর কণ্ঠে ডেকে ওঠে। সূর্য ভাই। তারার ডাকে তুর্য থামে, তারার পানে তাকায়। তারাকে উঠে যেতে দেখে সেইভাবে গালে হাত রেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, উঠে পড়েছিস? তুর্যের কথায় তারা কিছু না বলে খালি ওপর নিচ মাথা নাড়ায়। তা দেখে তুর্য সোজা হয়ে বসে। তুর্য উঠতেই তারাও ধীরে ধীরে উঠে বসে। তুর্য তারার গালে হাত রেখে বলে ওঠে, কিছু খাবি? খিদে পেয়েছে? তুর্যের কথায় তারা দুপাশে মাথা নাড়িয়ে বলে ওঠে, না খাবো না, সারাদিন তো খেতেই থাকি। জুলিয়েট এসেও তো 9টার দিকে খাইয়ে দিয়ে গেল, নিচেও যেতে দেয় না, শুধু সারাদিন খাই আর পড়ে পড়ে ঘুমাই, এখানে বসে থাকি। তারার কথা বলার ধরন দেখে হালকা হাসে তুর্য। তা দেখে তারা অভিমানী কণ্ঠে বলে ওঠে, আর এখানে বসে থাকি। আপনি হাসছেন তাই না? আর আমি এখানে সারাদিন বসে বসে বোরিং হচ্ছে। সারাদিন বসে থাকতে কি ভালো লাগে নাকি? তারার কথা তুর্য কিছু সময় চুপ থেকে আদুরে কণ্ঠে বলে ওঠে, তা মহারানী কি কোথাও যেতে চায় নাকি? তুর্যের কথায় তারা মুখ ফুলিয়ে বলে ওঠে, চাইলেই কি কেউ নিয়ে যাবে আমাকে? তারার কথায় তুর্য বেশ বুঝতে পারে তারা তাকেই খোঁচাটা মেরে কথা বলেছে। সে হালকা হেসে সেও বলে ওঠে, মহারানী যদি যেতে চায় তাহলে এই প্রজা তাকে অবশ্যই নিয়ে যাবে। তুর্যের কথায় খুশিতে গদগদ হয়ে পড়ে তারা। চিকচিক করে ওঠে তার চোখ। সে খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, সত্যি নিয়ে যাবেন আমায়? তারার কথায় তুর্য হালকা হেসে তারার দিকে কিছুটা এগিয়ে গিয়ে কপালে শব্দ করে চুমু খেয়ে বলে ওঠে, যাবো তো। তুর্যের কথায় তারার খুশি দেখে কে। তুর্য বসা থেকে উঠে তারাকে বলে ওঠে, চল ঘুরে আসি। তুর্যের বলতে দেরি, নামতে দেরি নয়। বিছানার পাশ থেকে ওড়নাটা নিয়ে শরীরে জড়িয়ে নিয়ে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, চলুন। তারার কাণ্ডে হাসে তুর্য। তারার হাত ধরে বলে ওঠে, চল। বলেই দুজনে হাঁটা দেয়। রুমের দরজা খুলে বেরিয়ে যায় রুম থেকে। চারিদিক নিস্তব্ধতায় মোড়ানো। রাতের আকাশ জোড়া নরম আধারে ঢাকা। মাঝে মাঝে মেঘের ফাঁকে উকি দিচ্ছে এক ফালি চাঁদ। চাঁদের আলোয় গ্রামের মেঠো পথ সাদা আবছায়া জেগে উঠেছে। দূরে পুকুরের পানি থমথমে শান্ত। তার উপর চাঁদের প্রতিচ্ছবি কাঁপছে হালকা বাতাসে। বাঁশবনের ফাঁকে ফাঁকে জোনাকির আলো জ্বলছে নিঃশব্দে, যেন ছোট ছোট তারা নেমে এসেছে মাটিতে। কখনো দূর থেকে ভেসে আসা কোনো রাত জাগা পাখির আওয়াজ, আবার কখনো গাছের পাতার নড়াচড়া বলে দেয় হালকা বাতাসের উপস্থিতি। ঘুমন্ত গ্রাম জেগে আছে আপন নীরবতায়। ধীরে ধীরে কথা বলে যেন নিঃশব্দ কোমল পরম শান্তিতে। তুর্য তারাকে নিয়ে এসে থামে ঝিলপাড়ের কাছে। তারা ঝিলপাড়দের দিকে তাকিয়ে তারা অবাক হয়ে তাকিয়ে আছে সামনের দৃশ্যটার দিকে। ঝিলপাড়ের বুক জুড়ে ভেসে আছে শত শত সাদা শাপলা ফুল। জ্যোৎস্নায় তারা যেন রূপলি জলজল করছে। বাতাসে ফুলের গন্ধ মিশে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে। মাঝে মাঝে হালকা ঢেউয়ে কাঁপছে ফুলগুলো, জন্ম নিচ্ছে মায়াবী চিত্রপট। তারা সবটা অবাক হয়ে শুধু দেখছে। সব কিছু যেন তার চোখের মণিতে প্রতিচ্ছবি হচ্ছে। তারা অবাক কণ্ঠে বলে ওঠে, এত সুন্দর একটা জায়গা এইখানে আছে, কই আগে তো জানতাম না। তারার কথা শুনে তুর্য হালকা হেসে তারার হাত ধরে বলে ওঠে, এখনো তো কিছুই দেখিসনি, আয় তোকে দেখাই। বলেই তুর্য তারাকে আর কিছু বলতে না দিয়ে তারার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। সামনেই একটা নৌকা বাঁধা, হয়তো আশেপাশে কোনো জেলের হবে, হয়তো এখানেই রেখে গেছে। তুর্য তারার দিকে তাকিয়ে বলে ওঠে, উঠ। তুর্যের কথায় তারা কোনো রকম প্রশ্ন তাকে করে না, সোজা উঠে পড়ে নৌকায়। তুর্য নৌকার বাঁধন খুলে নৌকা কিছুটা হালকা ধাক্কা দিয়ে সেও উঠে পড়ে। বৈঠা হাতে নিয়ে নৌকার শেষ মাথায় বসে নৌকা চালাতে শুরু করে। তারা নৌকার মাঝখানে দাঁড়িয়ে থাকে। নৌকা ধীরে ধীরে পানির বুক চিরে এগিয়ে চলতে থাকে। বৈঠার ছন্দময় চলনায় তৈরি হয় ছোট ছোট ঢেউ, আর সেই ঢেউয়ে ভেসে ওঠে সাদা শাপলার পাপড়িগুলো। যেন কারো কোমল ছোঁয়ায় জেগে উঠেছে প্রকৃতি। চারিদিকে এক গম্ভীর নিস্তব্ধতা, শুধু বইটার ছপছপ শব্দ আর মাঝে মাঝে দূরে ঝিঝির ডাক। সব মিলিয়ে এক অনিবর্চনীয় আবেশ তৈরি করে।
তারা নৌকার মাঝখানে দাঁড়িয়ে চোখে বিস্ময় আর হৃদয়ে এক অপার্থিব অনুভব নিয়ে চারিদিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় তারার মুখে পড়েছে আর রূপালি আলো, যেন তার গাল ছুঁয়ে যাচ্ছে কোনো স্বর্গীয় স্পর্শ। বাতাসে তারার চুলগুলো উড়ছে এলোমেলো, সেই উড়ন্ত চুল ছুঁয়ে যাচ্ছে তারার ঠোঁটের কোণে লেগে থাকা এক ক্ষীণ হাসি। তুর্য দূর থেকে তাকিয়ে আছে তারার দিকে, তার হাতে বৈঠার চলমান, কিন্তু চোখ শুধু এক জায়গাতেই সীমাবদ্ধ, শুধুমাত্র তার তারার দিকে। তারার প্রতিটি ভঙ্গিমা, চোখের চাহনি, চুলের উড়ে যাওয়া কিংবা মুখের নরম আবেগ, সব কিছুতেই তুর্য যেন মোহিত। বাতাসের প্রতিটি ছোঁয়ায় তারার চোখে যেভাবে আলো বদলায়, তাতে তুর্যের মনে হয় সে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের সামনে বসে আছে। নৌকা এবার ঝিলের একেবারে মাঝখানে এসে দাঁড়ায়, যেখান থেকে চারপাশের পুরো ঝিলটা দেখা যাচ্ছে। পুরো ঝিল জুড়ে সারি সারি শাপলা, জোনাকি আর দূরের বাঁশঝাড়ের ফাঁক দিয়ে আসা জ্যোৎস্নার আলো। তুর্য বইটা থামিয়ে দেয়। তুর্য উঠে এসে তারার পাশে দাঁড়িয়ে। তারার কোনো খেয়াল নেই যে তুর্য তার পাশে এসে দাঁড়িয়েছে। বাতাস এখন একটু বেড়েছে, জ্যোৎস্নার আলো যেন আর একটু উজ্জ্বল হয়েছে। তুর্য ধীরে তারার পেছনে দাঁড়িয়ে হালকা করে তার চুলগুলো কানে গুজে দেয়। ধ্যান ভাঙে তারার, সে পাশ ফিরে তুর্যের পানে তাকায়। তুর্য তা দেখে ফিস ফিস করে বলে ওঠে, চুলগুলো এমন উড়লে আমি ঠিক মতো তোকে দেখতে পারি না। তুর্যের কথায় তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তুর্যের পানে। তুর্য তারার দিকে এগিয়ে গিয়ে কপালে উষ্ণ চুমুয়াকে শব্দ করে আবেশে চোখ বন্ধ করে নেয় তারা। ঠোঁটের কোণে ফুটে ওঠে তৃপ্তির হাসি। তুর্য এবার তারাকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। অবাক চোখে তাকায় তারা। তুর্য কি করতে চাইছে সে বুঝতে পারছে না। তার ভাবনার মাঝে হুট করে তুর্য তারার পানে তাকিয়ে জোরে চিৎকার করে বলে ওঠে, হে চাঁদ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি আমায়? যদি দেখে থাকো তাহলে শোনো তবে। হে চাঁদ, তুমি কি এখনো নিজেকে আকাশের শ্রেষ্ঠ আলো ভাবো? তবে শুনে রাখো, আজ তোমার সমস্ত জ্যোৎস্না নিভে গেছে, কারণ আমার হৃদয়ের দিগন্তে উদিত হয়েছে এক অপার দীপ্তিময়ী তারা। আমার হৃদয়ের গহ্বরে জন্ম নেয়া এক নক্ষত্র কন্যা তারা। সে যেন নবচন্দ্রিকা, যার চোখে আছে অনন্ত আকাশের গভীরতা, আর হাসিতে লুকিয়ে আছে সহস্র বসন্তের সুগন্ধ। হে চাঁদ, তুমি নামধারী সৌন্দর্য, আর সে তো নামহীন সৌন্দর্যের সংজ্ঞা। যার পায়ের ধ্বনি শুনে বসন্ত থমকে দাঁড়ায়, সেই তারা হচ্ছে আমার কান্নমালা। সে হলো আমার নিভৃত গাথা, আমার অব্যক্ত পূর্ণিমা, আমার আকাশ বর্ণা। তোমাকে নিয়ে যত কবিতা লেখা হয়েছে আমি সব জ্বালিয়ে দিতে রাজি, তবুও বলবো আমার কান্নমালার সৌন্দর্যের কাছে তোমার সৌন্দর্য ফিকে। তুর্যের সে ব্যাখ্যা শুনে থমকে যায় তারা। তার দৃষ্টি স্থির, নিঃশ্বাস আটকে আসে এক মুহূর্তের জন্য। চোখের পাতার কোণে জমে থাকা জ্যোৎস্নার কণাগুলো ধীরে ধীরে ভিজে ওঠে ঠোঁটের কোণে, ফুটে ওঠে তৃপ্তির হাসি। তুর্য তারার পানে তাকিয়ে মুগ্ধ করা হাসি হাসে। তারার পানে তাকিয়ে দুহাত প্রসারিত করে সে, তারাকে জানান দেয় তার বুকে আসার। তারা তা দেখে হালকা হেসে দৌড়ে তুর্যের বুকে আছড়ে পড়ে। তা দেখে তুর্য হালকা হেসে দুহাতে তারাকে জড়িয়ে ধরে, তারার চুলের ভাঁজে চুমু খায়। দুজনে হারিয়ে যায় এক নতুন দুনিয়ায়। মধ্যরাতের নিস্তব্ধতায় চারপাশ ডুবে আছে এক শান্তিতে। আকাশ জুড়ে নেমে এসেছে রূপালী জ্যোৎস্নার পরত, যেন স্বর্গ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে স্নিগ্ধতা। ঝিলের জল নির্জল নিঃশব্দ, তবুও তার বুক চিরে হালকা করে বয়ে যায় বাতাসের ছোঁয়া। আর মাঝে মাঝে শাপলার পাতার পরে ছোট ছোট কাঁপন তোলে। দূরের বাঁশঝাড় হালকা দুলছে বাতাসে, তার ফাঁক দিয়ে আসা জ্যোৎস্নার রেখা পড়ে থই থই পানির গায়ে, যেন সোনালি আলোয় আঁকা কোনো স্বপ্নময় ছবি। মাঝে মাঝে ভেসে আসে ঝিঝি পোকার একটানা ডাক, যা নিস্তব্ধতাকে আরও গভীর করে তোলে। কোথাও দূরে কোনো পাখি ডেকে ওঠে ক্ষণিকের জন্য, তারপর আবার স্তব্ধ হয়ে যায় রাত।
চাঁদ মাথার উপর ঠিকরে আলো ফেলছে, আর সেই আলো পানির গায়ে পড়ে এক মোহময় আভা ছড়িয়ে দিচ্ছে। চারপাশে শুধুই আলো আঁধারির খেলা, আর তার মাঝে দাঁড়িয়ে তারা আর তুর্য। জাহানারা মঞ্জিল আজ যেন রূপকথার প্রাসাদ রূপে চত্বর জুড়ে ঝলমলে আলোয় ভরে উঠেছে এক স্বপ্নময় পরিবেশ। মূল প্রবেশপথটি করা হয়েছে ফুল ও ঝাড়বাতির সংমিশ্রণে। সোনালি রঙের আর গেট জুড়ে ঝুলছে সাদা গোলাপ, রজনীগন্ধা ও আসমানি অর্কিড। হালকা সোনালি শেডের কার্পেট বিছানো হয়েছে গেট থেকে শুরু করে অনুষ্ঠান স্থল পর্যন্ত, যার দুই পাশে এক একটা করে রোজ গোল্ড ফ্লোরাল ল্যাম্প দুলছে বাতাসে। পুরো বাড়িতে আলোয় আলোকিত, চন্দনের মতো মৃদু গন্ধমাখা সুগন্ধি মোমবাতি দিয়ে সাজানো টেবিলগুলো একে একে আলো ছড়াচ্ছে। বাগানে ছোট ছোট ফাউন্টেন বসানো হয়েছে, যেগুলো জ্যোৎস্নার আলোয় রূপলি ঝর্ণার মতো ঝিলমিল করছে। দেওয়ালে ঝুলছে মেটালিক প্যানেলিং, যেখানে খোদাই করা তানিয়া অ্যান্ড তৌহিদ রিসেপশন লেখা সোনালি আর মেরুন রঙে। ওপরে ক্রিস্টালের মতো ঝাড়বাতি একের পর এক গ্লাস প্যালেসের আবেশ তৈরি করেছে। মঞ্চটি যেন একদম রাজকীয় কোনো বিয়ের থিম থেকে উঠে আসা। সোনালি কাঠের কারুকাজে বানানো প্যানেল ব্যাকড্রপ, আর মাঝখানে বিশাল এক গোল গোল্ডেন মিরর এবং তার চারপাশে সাদা ফুলের রিং বসানো। মঞ্চে রাখা হয়েছে হাতে খোদাই করা মারুন আর সোনালি সোফা সেট। ব্যাকড্রপের একপাশে বিশাল ফুলের ঝর্ণা, যেখানে শুধু সাদা গোলাপ ও টিউলিপ ব্যবহার করা হয়েছে। আলোর কারুকাজে মনে হয় যেন স্বর্গ থেকে সিঁড়ি নেমে এসেছে। জাহানারা মঞ্জিল আজ প্রাণ খোলা হয়ে সেজেছে আর রেঙেছে হাজার হাজার ফুল ও আলোতে। সকলে মিলে তৈরি হচ্ছে রিসেপশনে জয়েন হবার জন্য। আজ কোনো মেকআপ আর্টিস্ট আনেনি, সকলে নিজে নিজেই সাজছে। যেহেতু এটা গ্রামে, এখানে ভালো মেকআপ আর্টিস্ট নেই, তবুও তুর্য বলেছিল ঢাকা থেকে মেকআপ আর্টিস্ট আনবে নাকি, কিন্তু মেয়েরা না করে দিয়েছে। তারা চালিয়ে নেবে। আর নেহা, মেঘা, লাবণ্য, তনি, মাহিরা এরা খুব ভালো মেকআপ করতে পারে, তাই আর আনতে দেয়নি কোনো মেকআপ আর্টিস্ট। তুর্যও আর এ নিয়ে মাথা ঘামায়নি। তানিয়া বেগমকে তার বোন ও আর 3 যা মিলেই সাজাচ্ছে, আর ছোটরা নিজে নিজেই সাজছে। বিকাল 5টা। তারা নিজের রুম থেকে বের হয়ে মেঘার রুমের দিকে যাচ্ছে। সে এখনো সাজতে বসেনি, সে ভেবে পাচ্ছে না কি পরবে। রিসেপশনে কোনো বরাদ্দ করা ড্রেস সিলেক্ট করা হয়নি, তাই যার যেটা পরতে ইচ্ছে করবে সেটাই পরবে, কিন্তু তারা ভেবে পাচ্ছে না কি পরবে। সেই নিয়ে সে খুব বিরক্ত। এক প্রকার বিরক্ত হয়ে সে যাচ্ছে মেঘার রুমের দিকে। তারা যখন অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, এমন সময় হুট করে কারোর সাথে ধাক্কা খায়। তারা বিরক্তি নিয়ে সে দিকপানে তাকায় কিছু বলার জন্য। চোখ তুলে তাকিয়ে দেখে নেহা তার সামনে। নেহা তারাকে দেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, সরি সরি তারা, আমি আসলে খেয়াল করিনি, সরি, আমাকে মাফ করে দাও প্লিজ। তোমার কোথাও লাগেনি তো? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে। তারা কিছুটা বিরক্ত হলেও সে জোরপূর্বক হেসে বলে ওঠে, না লাগেনি নেহা আপু। তারার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে নেহা। তারা তাদেরকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আচ্ছা নেহা আপু, আমি আসছি তাহলে। বলেই যেই পাশ কাটিয়ে চলে যেতে নেবে, অমনি হুট করে নেহা পেছন ফিরে তারাকে ডেকে ওঠে। শোনো তারা। থেমে যায় তারা। সে বিরক্ত হয়ে পেছন ফিরে তাকায়। নেহা তাদেরকে কিছু সময় চুপ থেকে বলে ওঠে, তুমি আমাকে যতটা খারাপ মনে করো ততটা খারাপ কিন্তু আমি নই। বলেই হালকা হাসে নেহা। তারা অবাক হয়, বিস্মিত চোখে তাকায় নেহার পানে। কপালে 3 ভাঁজ ফেলে সে বলে ওঠে, মানে? তারার কথা শুনে নেহা তারার কাছে এগিয়ে তারার গালে হাত রাখে। ভ্রু কুচকে তাকায় তারা সেদিকে। কিছু বুঝতে পারছে না সে। এর মাঝে নেহা হালকা হেসে বলে ওঠে, তুমি যেটা ভাবছো সেটা একেবারেই নয়। তুর্য শুধুমাত্র আমার বন্ধু, যেমন ফারদিন তোমার বন্ধু। তুর্যের সাথে আমার পরিচয় 14 বছরের। খুব ছোট থেকে তাকে দেখছি। 14 বছরের বন্ধুদের বর্নিং কিন্তু কম না। আমরা একসাথে চলাফেরা করেছি, খেয়েছি, ঘুরেছি, তার মানে এই নয় তুর্যকে আমি ভালোবাসি। তুর্য শুধুমাত্র আমার বন্ধু, আর কিছুই নয়। আমাকে গায়ে পড়া স্বভাবের মনে করো না প্লিজ। আমি আসলে এমনি যার সাথে একটু কথা বলি তার সাথেই মিশে যাই।
যেমন তুর্যের ক্ষেত্রে শুধু যে তুর্য তেমনটা নয়, আমাদের গ্রুপে তারশান, জয়, আহিল আমরা একসাথে বড় হয়েছি, তাই আমাদের মাঝে এইটুকু হাতাহাতি মারামারি ভালোবাসাটা আছে। তাই বলে তুর্যকে আমি তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি তেমনটা নয়। তুর্য তোমার হাজব্যান্ড আর আমার বন্ধু। হাজব্যান্ড আর বন্ধুর মাঝে অনেক ডিফারেন্ট। তুমি এখনো অনেকটা ছোট, তাই হয়তো এসব মনে করেছো। আমি প্রথম থেকে সবটাই খেয়াল করেছিলাম, বাট কখনো বলিনি। তুমি তো খারাপ ভাববে, তাই পরে ভাবলাম একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। সারা জীবন তো এইখানে থাকবো না, তাই না? আমি চাই না আমার এই ছোট্ট বোনটা আমাকে সারা জীবন আর 5টা মেয়ের সাথে গলিয়ে ফেলুক, আমাকে খারাপ ভাবুক। তাই তোমাকে বলা না হলে কখনোই বলতাম না। আমার কথা কিছু মনে করো না যেন আবার। একটানে কথাগুলো বলে থামে নেহা। নেহার হাত এখনো তারার গালে। তারা নেহার কথায় বেশ লজ্জায় পড়ে যায়। মেয়েটাকে সে কি না কি ভাবতো, কতটাই না গালাগাল করেছে। এই মেয়েটাকে সে সবসময় ইগনোর করেছে, তাকে হিংসা করেছে প্রতি মুহূর্তে। অথচ এই মেয়েটা সম্পূর্ণ আলাদা একটা মানুষ, টয়ার মতো একদমই নয়। এত ভালো একটা মানুষকে সে এভাবে দেখেছে, ভাবতেই তার নিজের উপর ঘৃণা হচ্ছে। নেহা তারার অবস্থাটা বুঝতে পারে, তাই সে হালকা হেসে বলে ওঠে, নিজেকে ছোট করে দেখো না, তোমার জায়গায় আমি হলেও এমনটা করতাম, বুঝলে? বলেই হালকা হাসে নেহা। নেহার কথায় তারা হালকা হাসে, তবে মন থেকে নয়। সে সত্যি বেশ অনুতপ্ত। এখন বেশ খারাপ লাগছে তার। নেহার দিকে এখনো চোখ তুলে তাকাবার সাহসটুকু সে পাচ্ছে না। নেহা কিছু সময় চুপ থেকে ধীর কণ্ঠে বলে ওঠে, বড্ড ভালোবাসো তুর্যকে, তাই না? নেহার কথায় চোখ তুলে তাকায় তারা। নেহা তার উত্তরের আশায় তাকিয়ে আছে। তারা আমতা আমতা করতে থাকে নেহার কথায়। বড্ড অস্বস্তিতে পড়ে যায়। নেহাকে সে কি করে বলবে যে হ্যাঁ ভালোবাসি। নেহা তারার চুপ থাকায় বুঝতে পারে সবটা। সে তারার গাল টেনে বলে ওঠে, বুঝেছি, তাজরিন খান তারা তার বরের প্রেমে হামু ডুবে খাচ্ছে। নেহার কথায় তারা এবার বেশ লজ্জা পায়। সে লজ্জারাঙা একটা হাসি দেয়। তা দেখে নেহা হালকা হাসে, তারপর বলে ওঠে, তুমি সাজবে না? এখনো তো দেখছি কিছুই করনি। নেহার কথা শুনে তারা নেহার পানে তাকায়, আমতা আমতা করে বলে ওঠে, না না, মানে কি পরবো ভেবে পাচ্ছি না। তারার কথা শুনে নেহা হেসে বলে ওঠে, ওকে চলো আজ তাহলে আমি তোমাকে সাজাই। নেহার কথা শুনে তারা অবাক কণ্ঠে বলে ওঠে, তুমি? হ্যাঁ আমি, চলো। বলেই তারার হাত ধরে জাহানারা বেগমের রুমের দিকে নিয়ে যেতে থাকে। নেহা বেচারি তারাকে কিছু বলার সুযোগটাও দেয়নি। তারাকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে নেহা। নেহা আপু আর কতক্ষণ? এই তো বাবা হয়ে গিয়েছে, একটু ধৈর্য ধরে বসো তো, এত অধৈর্য হচ্ছ কেন? চোখে আইলাইনারটা দিতে থাকে। এদিকে তারার তো পুরো বসে থাকতে থাকতে পুরো হালুয়া টাইট। প্রায় 1 ঘন্টা হলো সে বসে আছে। নেহা তাকে কি এত সাজাচ্ছে সে ভেবে পায় না। তার উপর পরিয়েছে শাড়ি, গরমে তার জীবন যায় যায়। আর তাকে আয়নাটাও দেখতে দিচ্ছে না। কিছু বললেই বলে হয়ে গেছে হয়ে গেছে, অথচ সে 1 ঘন্টা ধরে বসে আছে। তার বরাবরই এসব সাজটাজের মধ্যে অ্যালার্জি। তার কারণ তার সাজতে ইচ্ছে করে না। কোনো রকম মাঝে মধ্যে একটু সাজে, তবে ভারী মেকআপে নয়, বরং রোজকার ব্যবহার করা জিনিসে। তাই এত সময় বসে থেকে তার বোরিং ফিল হচ্ছে। এর মাঝে নেহার তারাকে পুরোপুরি সাজানো কমপ্লিট। নেহা একগাল হেসে তারাকে ছেড়ে বলে ওঠে, নাও হয়ে গিয়েছে। নেহার কথায় তারা হাঁপ ছেড়ে বাঁচে। সে অলস ভঙ্গিতে নেহাকে বলে ওঠে, এবার কি আমি চোখটা খুলতে পারি? তারার কথায় নেহা হালকা হেসে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ খুলতে পারো। নেহার কথায় তারা ধীরে সুস্থে চোখ দুটো খোলে। তারাকে তাকাতে দেখে নেহা তারাকে দেখে মুগ্ধ হয়ে বলে ওঠে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে তারা। নেহার কথা শুনে তারা হালকা হাসে। যদিও বা সে এখনো অবধি নিজেকে দেখেনি, তাই বুঝতেও পারছে না তাকে কেমন লাগছে। নেহা তারার দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, তুমি এবার ঘুরে নিজেকে দেখতে পারো। নেহার কথায় তারা এবার ধীরে সুস্থে ঘুরে বসে। যেই আয়নার দিকে তাকালেও অমনি সে পুরো থমকে গেছে যেন। চোখ তার কোটর থেকে বেরিয়ে আসার উপায়। আয়নায় থাকা তার প্রতিচ্ছবি তার চোখের মণিতে যেন ভাসছে। কি অপূর্ব সুন্দর সাজ। আজ নিজেকে নিজে দেখে যেন সে মুগ্ধ হচ্ছে।
সে এতটাও সুন্দর হতে পারে তার কল্পনাও ছিল না সেটা। আজ প্রথমবার সে এত গর্জিয়াস সাজে সেজেছে, তবে আহামরি এতটাও গর্জিয়াস সাজ নয়, মোটামুটি। তার পরনে রয়েছে খুব সুন্দর একটি শাড়ি, যেটা তার শরীরে খুব সুন্দর মানিয়েছে। শাড়িটির রং মূলত হালকা অফ হোয়াইট বা হবে হয়তো হালকা গ্রে রঙের, খুবই নরম ও হালকা কাপড়ের তৈরি, সম্ভবত মসলিন সফট কটনের ওপর কাজ। এর গায়ে সূক্ষ্ম হাতে এমব্রয়ডারি করা রয়েছে, ছোট ছোট গোলাপি রঙের ফুল আর তার সাথে সবুজ ছোট্ট পাতার কাজ, যা শাড়িটিকে এক অনন্য নারীত্বের স্পর্শ দিয়েছে। পাড়ে রয়েছে ডিপ পার্পল বা বেগুনি রঙের কন্ট্রাস্ট, যা পুরো শাড়িটির সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। তারা অবাক হয়ে শুধু তাকে দেখছে নিজেকে। সে কিছু বলবে সেই ভাষাই হারিয়ে ফেলেছে। নেহা পাশ থেকে মুচকি মুচকি হাসছে। এর মাঝেই তারার রুমে প্রবেশ করে তিথিরা সকলে। তিথি রুমে ঢুকতে ঢুকতে বলে ওঠে, কিরে হলো তো? আর বলতে পারে না তিথি। তার আগে চোখ তুলে তারার পানে তাকাতেই সে স্তব্ধ হয়ে যায়। তারা ঘুরে তাকায় তার পানে। তারাকে দেখে সকলের বলা ভাষা যেন হারিয়ে ফেলেছে। সকলের মুখের রিয়াকশন দেখে নেহা শুধু মিটিমিটি হাসছে, আর তারা চেয়ে আছে তিথিদের দিকে। তিথিরাও আজ সকলে শাড়ি পরেছে। মেঘা দৌড়ে এসে তারার থুতনিতে হাত রেখে বলে ওঠে, মাশাল্লাহ মাশাল্লাহ, পুচকু শোনা, তোকে তো আজ মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। মেঘার কথায় তারা লজ্জায় মাথা নামিয়ে নেয়। এক এক করে সকলে তার কাছে এসে প্রশংসায় ফেটে পড়ে। তারাকে তারা এইভাবে কখনো দেখেনি, তাই আজ অনেকটা অন্যরকম লাগছে তাদের কাছে। সবচেয়ে বড় কথা, অসম্ভব সুন্দর লাগছে তারাকে তাদের কাছে। সকলে আজ তারার মতো করেই শাড়ি পরেছে, তবে সকলের শাড়ি ভিন্ন ও ডিজাইনটাও আলাদা। সবাই বেশ সুন্দর করে সেজেছে। সকলে যখন এটা ওটা নিয়ে কথা বলতে ব্যস্ত, তখন তিথি তারার কাছে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ায়। তারা তাকায় তিথির পানে। তারার দিকে কিছুটা হেলে ফিসফিস করে বলে ওঠে, এই তোর আর ভাইয়ার বাসর টাসর হয়েছে রে? হুট করে তিথির এহেন কথায় তারার চোখ কোটর থেকে বেরোবার উপায়। তারা চোখ বড় বড় করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তিথির পানে। তবে তিথির এতে কিছু এলো গেল না। সে আগের ন্যায় হেসে বলে ওঠে, কি রে বলছিস না কেন? ভাইয়ার সাথে তোর বাসর হয়েছে? তিথির কথায় তারা তড়িঘড়ি করে তিথির মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, কি সব বলছিস? কেউ শুনতে পারলে কি হবে? তারার কথায় তিথি তাকে পাত্তা না দিয়ে তারার হাত তার মুখ থেকে টেনে সরিয়ে ঝরঝরে কণ্ঠে বলে ওঠে, ও রাখ তোরা আজ এরা পেঁচাল। আমি তো যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। তিথির কথায় তারা রেগে বোম। সে আশেপাশে তাকায় সকলের পানে। সকলে কথা বলছে নিজেদের ভেতর। তারা ফের তিথির পানে রাগী দৃষ্টিতে তাকিয়ে কটমট করে বলে ওঠে, তুই কি চুপ করবি? তিথি তারার কথায় সোজা সাপটা উত্তর দেয়, না করব না, তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল। তিথির কথায় ভীষণ ক্ষিপ্ত হয় তারা। সে বুঝে গেছে এই মেয়ে এত সহজে থামবে না। এই মেয়েকে সে খুব ভালো করে চেনে। তার উত্তর না পাওয়া অবধি এই মেয়ে থামবে না। তারা এবার না পেরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, না। তারার কথায় তিথি গদগদ হয়ে পড়ে। তিথির বাহু ধরে তারাকে হালকা ধাক্কা মারে। ভ্রু কুচকে তাকায় তারা। তিথি দুষ্টু হেসে বলে ওঠে, তাহলে তো আজ তোদের বাসরটা হয়েই যাবে, মিলিয়ে নিস। তুর্য ভাইয়া আজ তোকে দেখলে আমি শিওর পাগল হয়ে যাবে। আজ তো তোর আর তুর্য ভাইয়ার বাসর হবে, মিলিয়ে নিস। বলেই দুষ্টু হাসে তিথি। এদিকে তারা তিথির কথায় যেন তার কান দিয়ে ধোয়া বের হচ্ছে। সে রাগে কটমট করে বলে ওঠে, কি সব ফালতু বকছিস? তোর লজ্জা করে না? ফালতু বকছি না, তুই মিলিয়ে নিস আমার কথা। তারার এবার তিথির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই তুই চুপ করবি? পাত্তা দেয় না তিথি। সে আরও কিছু বলার জন্য মুখ খুলতে নিলে তার আগেই তারা তাকে চোখ রাঙায়। তিথি তারপরও কিছু বলতে গেলে ফের একই কাজটা করে তারা। তা দেখে তিথি মুখ ভেঙচি কেটে অন্য পাশ ফিরে তাকায়। তিথিকে থামতে দেখে নিঃশ্বাস ফেলে তারা। রাত ৮টা। জাহানারা মঞ্জিলে হাজারো আলোয় রাঙিয়ে তুলেছে নিজেকে। চারিপাশে হাজারো আলোর মেলা।
জাহানারা মঞ্জিলে মানুষের গম গম সমাহার। সকল মেহমান চলে এসেছে, যদিও এখানে কোনো বাহিরের লোক নেই। সব হচ্ছে তাদের গ্রামের কিছু আত্মীয় স্বজন। শহর থেকে ঘটা করে আর কাউকে দাওয়াত করা হয়নি। যেহেতু বিয়ে আর হলুদ প্রোগ্রামটাতে সকলে জয়েন হয়েছে, তাই আর শহর থেকে কাউকে ডাকা হয়নি। ইতিমধ্যেই তানিয়া বেগম ও তৌহিদ খানকে নিয়ে আসা হয়েছে। তানিয়া বেগমকে তার 3 জা ও বোন নিচে নিয়ে এসেছে, আর তৌহিদ খানকে তার ভাইয়েরা। তানিয়া বেগমকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। তার পরনে কালো আর খয়েরির জামদানি শাড়ি ও স্বর্ণের গহনা পরানো হয়েছে, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে তাকে। তৌহিদ খানকেও তানিয়া বেগমের শাড়ির কালারের সাথে মিল রেখে পাঞ্জাবি পরানো হয়েছে। বরকনে বলে কথা, সেম সেম তো পড়তেই হবে। তোরজ ও তাহসানরা একপাশে দাঁড়িয়ে গল্প করছে। আপাতত এখন তাদের কোনো কাজ নেই, এখন তারা কাজমুক্ত। কাজ তো হচ্ছে যখন সকলে খাবার খেতে বসবে তখন। তাই এই মুহূর্তটা সকলে একটু রিল্যাক্স মুডে আছে। আজ সকলেই প্যান্ট শার্ট ও কোট পরেছে, যদিও প্রথমে এটা প্ল্যানে ছিল না, কিন্তু যখন তোরজকে সকলে প্যান্ট শার্ট পরতে দেখলো তখন তাদের এটা ভালো লেগে গেল। তাই তারাও প্যান্ট শার্টটা পরে নেয়। সকলের কথা বলার মাঝখানে সিঁড়ির কাছে এসে থামে তারারা। সব মেয়েরা মাত্র নেমেছে, তার কারণ নেহা তারাকে সাজাতে সাজাতে আর সে সাজতে পারেনি, তাই সকলে মিলে তার জন্য অপেক্ষা করে বসেছিল। নেহার সাজ হলে একসাথে বেরোবে বলে, তাই এত লেট তাদের। তারা সিঁড়ির উপর থেকেই পুরো বসার ঘরটা একবার পরখ করে। পাশ ফিরে তাকাতেই দেখা মেলে তুর্যের। স্থির হয় সে তুর্যকে দেখে, চোখ আটকে যায় তুর্যতে। অসম্ভব সুন্দর লাগছে আজ তুর্যকে। তুর্য আজ শুভ্র সাদা রঙের শার্ট ও কালো প্যান্ট পরেছে। শার্টখানা ইন করে রেখেছে, কাঁধে এক সাইডে ডান হাতটা কিছুটা উঁচু করে কাঁধের সাথে ঝুলিয়ে রেখেছে। কালো কোটখানা। তাহসানদের সাথে বাম হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে তুর্য। তারা শুধু তা মুগ্ধ হয়ে দেখছে। তার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তার কোনো কিছুতেই খেয়াল নেই। সে শুধুমাত্র তুর্যতে ব্যস্ত। পাশ থেকে তিথি তারাকে এমন থেমে যেতে দেখে ভ্রুকুচকে বলে ওঠে, রে দাঁড়িয়ে পড়লি কেন? ধ্যান ভাঙে তারার। সে থতমত খেয়ে তাকায় তিথির পানে। তিথি কি বলছে তা বুঝতে পারেনি সে। তারাকে তাকাতে দেখে তিথি নিজেই বলে ওঠে, কিরে থেমে গেলি কেন? হ্যাঁ। তারা তিথির কথায় আমতা আমতা করে মাথা নাড়তে থাকে। তুর্যের পানে আরও এক পলক তাকিয়ে সে হাঁটা শুরু করে। নিচ থেকে টয়া আর ডালিয়া বেগম রাগে ফুঁসছে তারাকে দেখে। তারা অনেক আগেই নেমেছে, আর ওদের সাজের কথা না হয় বাদই দিলাম। ওদের সাজ মানে জয় বাংলা সাজ। এর মাঝেই জয় সিঁড়ির পানে তাকায়। সকল মেয়েদের আসতে দেখে তার মাঝে তারার ওপর তার সবার আগে চোখ যায়। যেহেতু তারা সামনেই ছিল, জয় তুর্যের পানে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, ওই দেখ তোর তারা আসছে। জয়ের কথা শুনে তুর্য তড়িৎ গতিতে না তাকিয়ে ধীর গতিতে পেছন ফিরে তাকায়, আর সাথে সাথে থমকে যায় তার হৃদস্পন্দন। তুর্যের শরীর জুড়ে কাঁপুনি বয়ে যাচ্ছে। এক নিমিষে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে পড়ে, যেন শরীর কিছু টের পেয়ে গেছে যা মন এখনো বোঝার চেষ্টা করছে। রক্ত যেন উল্টো পথে ছুটছে, মগজে নয় হৃদয় থেকে বেরিয়ে হৃদয়েই ঢুকে যেতে চাইছে বারবার। শ্বাস আটকে আসে, বুকের মধ্যে কেউ যেন পাথর চাপা দিয়েছে, কিন্তু সেই পাথরটা যেন সুখের ভারে ভারী হয়ে উঠছে। তারাকে আজ শাড়িতে দেখে তার অবস্থা বেহাল। শাড়ির সাথে মিলিয়ে সে আজ ডায়মন্ডের নেকলেস পরেছে। দুহাতে তার সাদা পাথরের সারি সারি চুড়ি, খোলা চুলগুলো ছেড়ে রাখা ডান কানের পাশে একটা ছোট্ট গোলাপ ফুল, ঠোঁটে ডার্ক মেরুন রঙের লিপস্টিক। অসম্ভব সুন্দর লাগছে তাকে, যেন সিঁড়ি বেয়ে নেমে আসছে এক অপ্সরা। তারা এর মাঝে লাজুক চোখে তাকায় তুর্যের পানে। সঙ্গে সঙ্গে যেন সেই চাহনি তার পুরো শরীরের শক্তি সে হারিয়ে ফেলেছে। দাঁড়ানোর শক্তিটুকুও সে পাচ্ছে না। তুর্য আর না পেরে দুপা পিছিয়ে গিয়ে পড়ে যেতে নিলে জয় ও তাহসান তাকে ধরে ফেলে। তাহসান তড়িঘড়ি করে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, তাহসানের কথায় তুর্য শুধু জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, প্লিজ আমায় ধর, আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি।
আমি যে আর পারছি না দাঁড়াতে। আমাকে কোথাও বসা। তুর্যের কথায় ব্যস্ত হয়ে পড়ে সকলে। তাহসানরা তড়িঘড়ি করে তুর্যকে নিয়ে বসায়। এদিকে তারা তুর্যের দিকে তাকায়। তাহসানরা তাকে ধরে নিয়ে গিয়ে বসাচ্ছে দেখে তারা ভ্রু কুঁচকে তাকায় সেদিক পানে। তুর্যের দিকে তাকাতেই সে দেখতে পায় তুর্য কিছুটা দুর্বল মনে হচ্ছে। তার ওপর তাহসানরা তাকে ধরে বসাচ্ছে। ছ্যাত করে ওঠে তারার বুকের ভেতরখানা। মনে হানা দেয় তুর্যের অসুস্থতার কথা, হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তারার এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে যায় তুর্যের কাছে। তুর্য তখনও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সকলে বুঝতে পারছে না হুট করে হলোটা কি তুর্যের। তারা দৌড়ে তুর্যের কাছে এসে হন্তদন্ত হয়ে বলে ওঠে, তুর্য ভাই, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? কোথায় খারাপ লাগছে আপনার? তারার কথায় তুর্য তাকায় তারার পানে। এবার তুর্যের যেন মরে যাবার উপায়। তারার কাছে আসাটা সে মেনে নিতে পারছে না। এই বুঝি এখন তারাকে না ছুতে পারলে সে মরেই যাবে। তারা ব্যাকুল চোখে তাকিয়ে আছে তুর্যের পানে। তুর্য তারার চাহনি সহ্য করতে না পেরে এবার তড়িৎ গতিতে উঠে দাঁড়ায়। সকলে তাকায় তার পানে। তুর্য তারার পানে না তাকিয়ে থমথমে কণ্ঠে বলে ওঠে, এখনই আমার রুমে আয়, দেরি যাতে না হয়। বলেই আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। তুর্য হনহন করে হাঁটা দেয় নিজের রুমের দিকে। তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বুঝে উঠতে পারছে না হঠাৎ কি হলো, আর এইভাবে কিছু না বলে চলেই বা কেন গেল, আর তাকে ডাকছেই বা কেন ভাবতে থাকে তারা। তারা তুর্যের রুমের সামনে এসে থামে। হাত পা কাঁপছে, তার ভয় লাগছে বেশ। তুর্য তাকে কেন আসতে বলল ভেবে পাচ্ছে না সে। তার উপর তুর্যের সেই চাহনি যেটা তাকে আরও বেশি ঘাবড়ে দিচ্ছে। তারা শুকনো ঢোক গিলে এবার দরজায় হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তারা সেদিক পানে তাকায়। তারা কাঁপা কাঁপা পায়ে প্রবেশ করে রুমের ভেতর। তারা ঢুকতেই দেখতে পায় তুর্য বিছানায় মাথা নিচু করে বসে আছে। তারা প্রবেশে তুর্য তার পানে তাকায়। তারার কেমন জানি এক অনুভব হয় এই চাহনিতে। সে ভয়ে চোখ নামিয়ে নেয়। তুর্য সেখানে বসেই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দরজা লাগিয়ে আমার কাছে আয়। তুর্যের কথায় তারা তাই করে, কোনো রকম কথা বাড়ায় না। কাঁপা কাঁপা হাতে দরজাটা লাগিয়ে দিয়ে এগিয়ে যায় তুর্যের দিকে। এক পা দু পা করে এগিয়ে গিয়ে তুর্যের সামনে এসে থামে। তারা তুর্যের সামনে এসে থামতেই তুর্য চোখ তুলে তাকায় তারার পানে। তারা তার এখন খুব কাছে, একেবারে তার সামনাসামনি। শাড়ি পরিহিত নারীকে দেখে তার হৃদয়ে ঝড় বয়ে যেতে শুরু করে। পুরো হৃদয় জুড়ে যেন এক কালবৈশাখী ঝড়ের মতো তার সব কিছু উলট পালট করে দিচ্ছে। তুর্য আর নিজেকে ধরে রাখতে পারল না। হুট করে বসা থেকে উঠে তারাকে জাপটে ধরে। অবাক হয় তারা। সে তার দুই হাত তুর্যের পিঠের ওপর রাখে। তুর্যের শ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়ছে। বুকের ভেতরের বাঁ পাশখানা অসম্ভব গতিতে চলছে। তারা অনুভব করে তুর্যের শরীর মৃদু কাঁপছে। তুর্যের শ্বাস প্রশ্বাস তার কানে এসে বাজছে। এমনকি তার মনে হচ্ছে যেন তুর্যের হার্টবিটের ধুক ধুক করা শব্দখানা সে শুনতে পারছে। তুর্য কেমন অস্থির হয়ে পড়ছে যেন। তারা তা দেখে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে আপনার তুর্য ভাই? আপনি এমন করছেন কেন? আপনার এত অস্থির লাগছে কেন? তারার কথায় উত্তর দেয় না তুর্য। সেইভাবে তারাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। আরও কিছুটা শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। তারা ফের বলে ওঠে, আপনি এমন কেন করছেন? কি হয়েছে আপনার? এবার তুর্যের কর্ণপাত হয় যেন। সে তারাকে ছেড়ে তার কোনো উত্তর না দিয়ে পুরো মুখে ভেজা ঠোঁটে স্পর্শ করতে থাকে। তারা শুধু অবাক চোখে তা দেখছে। তুর্য অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে কিছুটা শান্ত হয়। তারার কপালের সাথে কপাল ঠেকিয়ে উন্মাদ করা কণ্ঠে বলে ওঠে, আমার তোকে চাই বাবুই, খুব করে কাছে চাই তোকে। আমি পারছি না নিজেকে সামলাতে, মরে যাচ্ছি আমি। আজ কোনো ভুল হয়ে গেলে প্লিজ আমাকে মাফ করে দিস। আমি তোকে দেয়া কথা রাখতে পারলাম না আমি তোকে দেয়া কথা রাখতে। আজ তোকে আমার করে চাই বাবুই, আমার করে চাই। আজ তোকে আমার প্রয়োজন, বড্ড বেশি প্রয়োজন। না হলে আমি যে মরে যাব আমি। তুর্যের কথা শুনে তারার শরীরটা এক মুহূর্তের জন্য যেন শূন্যে ঝুলে থাকে। সমস্ত পৃথিবী থেমে যায় তার কাছে।
বুকের ভিতরটায় অজানা এক কম্পন সৃষ্টি হয়, যেন কেউ ধুক ধুক করে কাঁপিয়ে দিচ্ছে তার হৃদয়ের প্রতিটা ধমনী। তুর্যের বুক ধড়ফড় করছে, গায়ে গরম শ্বাসের প্রতিটি স্পন্দন যেন তারার নিজের অস্তিত্বকে ধ্বংস করে দিচ্ছে। তারার ভাবনার মাঝে তুর্য তারার ঠোঁটে শব্দ করে চুমু খায়। শাড়ির ফাঁকে উন্মুক্ত পেটখানা আঁকড়ে ধরে তুর্য, কেঁপে ওঠে তারা। আঁকড়ে ধরে তুর্যের বুকের দিকে শার্টখানা। তুর্য ধীরে ধীরে তারার গলার কাছে এগিয়ে যায়, ঠোঁট নামিয়ে তাতে টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিতে থাকে। তারা চোখ বন্ধ করে অনুভব করতে থাকে তার নিঃশ্বাসের মাত্রাও বেড়েছে, তারা শ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়তে থাকে।